প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। চট্টগ্রাম বন্দর নিউ মোরিং টার্মিনাল নৌবাহিনীর মাধ্যমে পরিচালনার চিন্তা। এনবিআরে কমপ্লিট শাটডাউন, শুল্ক কর আদায় স্থবিরতা, ব্যবসা বাঁচান, সমস্যার দ্রুত সমাধান করুন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। দৈনিক যুগান্তর, এনবিআর শাটডাউন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য মহা সংকটে, ইসিতে নিবন্ধনের আবেদন, প্যাট সর্বস্ব, রাজনৈতিক দলগুলো তৎপর। দৈনিক সমকাল, টেবিলের আলোচনায় যুক্ত হচ্ছে মাঠের চাপ, সংস্কার প্রস্তাব, আন্দোলনে এনবিআর স্থবির, আমদানি রপ্তানি ব্যাহত। কালের কণ্ঠ, সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য, সংকটে দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। বাংলাদেশ প্রতিদিন, অচল ব্যবসা বাণিজ্য, এনবিআর আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন, পিঠ দেয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের। সরওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের বিকল্প নেই, সৈয়দ রেজাউল করিম। মানব জমিন, পিআর পদ্ধতিতে ভোট, ঐক্যমত্য না হলে গণভোট, অভ্যুত্থানকে বাজার দরে বিক্রি করা হয়েছে। আমাদের সময়, দেশজুড়ে বন্ধ শুল্ক, কর ও আমদানি রপ্তানির কাজ, বন্দরে বন্দরে পণ্য জট, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কালবেলা শিরোনাম, অভিযোগ পাওয়ার 48 ঘন্টার মধ্যেই প্রাথমিক তদন্ত, বিধান করতে যাচ্ছে সরকার। পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া পথ খোলা নেই, প্রয়োজনে গণভোট। আমার দেশ, নির্বাচন নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু, নির্বাচনের সামনে রেখে মাঠে সরব 2000 রাজনৈতিক দল। খবরের কাগজ, বিএনপির মনোনয়ন, আলোচনায় শতাধিক তরুণ প্রার্থী, ইসলামপন্থীরা হবে প্রধান শক্তি, মহাসমাবেশে চরমনাই পীর। দৈনিক জনকণ্ঠ, এনবিআর শাটডাউন, অশনি সংকেত, কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত। দৈনিক করতোয়া, দেশের বন্ধরে স্থবিরতা, প্রধান উপদেষ্টার জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা। আগামীতে ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক শক্তি হবে, প্রতিনিধিত্বশীল নির্বাচন চায় হিন্দু সম্প্রদায়। আলোকিত বাংলাদেশ, জটিলতা বাড়ছে, ফেব্রুয়ারি নিয়ে কাটছে না ধোঁয়াশা। ইনকেলাব, দুদকের যাজাক যেন এক বারমুডা ট্রায়াঙ্গল, অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র। সময়ের আলো, ক্ষতির মুখে অর্থনীতি। দিনকাল, স্থবির ব্যবসা বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। পাকিস্তানে আত্মঘাতী হামলায় 16 সেনা নিহত। রূপালী বাংলাদেশ, এনবিআর শাটডাউনে অচল অবস্থা, দেশের অর্থনীতিতে অশনি সংকেত। শেষের যে শিরোনাম, সেই শিরোনামটি গুরুত্বপূর্ণ আজকের পত্রপত্রিকায়। সারা দেশে যে অচল অবস্থাটা দেখা দিয়েছে, এনবিআর পরিস্থিতি, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য মহাসংকটে, ব্যবসা বাঁচান, সমস্যার সমাধান করুন, কমপ্লিট শাটডাউন, শুল্ক কর আদায়ে স্থবিরতা, এবং যেটা শোনা যাচ্ছে যে এই আন্দোলনের ফলে দিনে 2500 কোটি টাকার বাণিজ্য বঞ্চিত হচ্ছে। ধন্যবাদ। এটা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার যে বাংলাদেশের এমনিতেই যে গ্লোবাল সিচুয়েশনের জন্য এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির জন্য ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এটা মারাত্মক খারাপ অবস্থার মধ্যে আছে, এবং সেটার এইরকম একটা দুঃসময়ের মধ্যে এই প্রায় 1 মাস ধরে এই জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা তারা আন্দোলন করছেন, এবং সর্বশেষ যেটা কমপ্লিট শাটডাউনে তারা গিয়েছেন, এবং এর ফলে চট্টগ্রাম বন্দর, যেটাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, মানে তো সেই লাইফলাইন বন্ধ আছে, এবং এটার কারণে আপনি একটা ফিগার দিয়েছেন, আমার ধারণা ক্ষতির পরিমাণ আরো বেশি। তো আমার কথা হলো যে একটা দেশের অর্থনীতিকে যেভাবে অবস্থায় আজকে চলে গেছে, সেখানে এমনিতেই যেখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, এবং এটা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আমি বলবো না, আমি বলবো
একটা দেশেই ক্ষতিগ্রস্ত, কারণ এখানে কর্মসংস্থান আছে এবং এই ব্যবসা বাণিজ্যের ফলে যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু একটা দেশকে জীবিত রাখছে, গতিশীল রাখছে। তো সেইখানে এরকম একটা, এবং বৈদেশিক বিনিয়োগ আজকে এই যে পরিস্থিতিটা, এটা অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিনিয়োগকেও নিরুৎসাহিত করবে। এমনিতেই আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সাধারণত একটা দেশে বৈদেশিক এবং অভ্যন্তরীণ বিনিয়োগ করা হয় দেশের পলিসি দেখার পর, যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার এবং স্বল্পমেয়াদী সরকার, সুতরাং কোনো দেশের বিনিয়োগকারীরাই যারাও আগ্রহ প্রকাশ করেছে তারাও কেউ কিন্তু আগ্রহ নিয়ে এখানে এখনই বিনিয়োগ করার কথা খুব একটা দেখাচ্ছে না, এবং হয়তো কেউ কেউ ঘোষণা দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই না। দ্বিতীয় হলো দেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই ভঙ্গুর যে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ আগ্রহ হচ্ছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আজকে যে অর্থনৈতিক লাইফলাইনের উপর যে আঘাত এবং এটা যে কতটা চরম পরিস্থিতিতে গেছে সেটার প্রকাশ ছিল গতকাল বাংলাদেশের যতগুলি ব্যবসায়িক সংগঠন আছে, 14টি এফবিসিসি আছে, এফবিসিসি তো এখন নাই যেহেতু তারা একটা নির্বাচন করছে, বাট অন্য সংগঠনগুলি বিশেষ করে বিজিএমইএ যারা গার্মেন্টস খাতে এক্সপোর্ট ইম্পোর্ট করেন তারা, এবং রিসেন্টলি আপনারা যেটা দেখেছেন যে গার্মেন্টসের রপ্তানির ক্ষেত্রে চিটাগাং ইন্ডিয়ান পোর্টগুলি আমরা মানে এয়ারপোর্টগুলি আমরা ব্যবহার করতে পারছি না, শুধু চট্টগ্রাম বন্দরই হলো একটা। আর এখন কথা হলো যে আপনি যে একটা শিপমেন্ট করবেন এটার একটা টাইম লাইন থাকে, যে ওইসব যারা বায়ার তারা বলে এত তারিখের মধ্যে আপনি আসতে হবে, পাঠাতে হবে। এখন কাস্টমস যদি বন্ধ থাকে তাহলে তো সে যেতে পারবে, এটা ডেডলক হচ্ছে। এই যে একটা বিরাট অচল অবস্থা, আমি বলবো অর্থনীতির স্থবিরতা, এইটা কোনো দেশে যুদ্ধ ছাড়া এইভাবে কাস্টমস বন্ধ থাকার নজির নেই। একটা জিনিস যেটা আপনার কাছে আলাপ করতে চাই, আমাদের দেশে আন্দোলন হয়, আন্দোলন শুরু হওয়ার পরে অনেক ক্ষতির পরে আমরা আবার সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে যাই, যেটা হয়তো আগেই সমাধান করা যেত, অনেক ক্ষতির পর আমরা সমাধান করবার চেষ্টা করি। এই মানসিকতাটা কেন বদলানো যায় না? এই সমস্যার তো সমাধান হবে, আজ না হোক কাল হবে, তো তখন তো অনেক কিছুই ফেরত পাবেন না। আপনি যে অর্থনীতির যে বড় ধরনের ক্ষতি হলো, বিশেষ করে ভাবমূর্তির যে ক্ষতিটা হয়ে গেল, সেই জায়গাটা তো আপনি ফেরত পাবেন না, এবং এই সমস্ত বায়াররা তো বাংলাদেশের প্রতি মোকাপেক্ষী থাকবে না। আমাদের অল্টারনেটিভ মার্কেট তাদের আছে, ওখান থেকে তারা কিনে নিয়ে আসবে, অনেক দেশ সেখান থেকে তারা কিনে নিয়ে আসবে, আমাদের দেশে মানুষের কর্মসংস্থান হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে একটা সংস্কৃতি, এই যে কালচার, যে অর্থনীতিকে জিম্মি করা, এটা যেমন যারা আন্দোলন করছে তাদেরও বিবেচনা করা উচিত। একই সঙ্গে বড় দায়িত্ব হলো সরকারের, যেহেতু সরকারের কাছে তাদের দাবি এবং জিনিসটা একটা সংস্কার প্রস্তাব তো কেউ চাপাইয়া দিলে হবে না, এই সংস্কার প্রস্তাবটা সবাইকে নিয়েই করতে হবে। তার কাছে যদি অস্পষ্টতা থাকে যে এই সংস্কারের ফলে তার কোনো কিছু চাকরির ক্ষতি হবে, তার ফিউচার নষ্ট হবে, তাহলে এই এনবিআর এর কর্মকর্তারা বা যারা এখানে আন্দোলন করছেন তারা তো সেটাতে রাজি হবেন না। তো তারা সেখানে রাজি না হলে আপনি এদেরকে বাদ দিয়ে কালকে তো একটা লোক নিতেও পারতেছেন না, এটা বিসিএস কর্মকর্তা তারা। তো আমার মনে হয় যে সরকারের উচিত জিনিসগুলি ক্লিয়ার করা, বিশেষ করে তারা এখন একটা বলতেছে যে এনবিআর এর চেয়ারম্যানের তারা পদত্যাগ চাই। তো আমাদের বক্তব্যটা হলো যে এই বিষয়গুলির মধ্যে একটা বিরাট গ্যাপের সৃষ্টি হয়েছে, এবং এই তারা যে জিনিসটা করতে চাচ্ছে এনবিআরকে দ্বিখণ্ডিত করা, আরও যে সমস্ত প্রস্তাব, এই প্রস্তাবগুলি প্রথমত এই আন্দোলনকারীদের কাছে ক্লিয়ার করতে হবে যে এটা কী কারণে করা হচ্ছে, দ্বিতীয়ত পুরো জাতির কাছেও ক্লিয়ার করতে হবে। এবং এইখানে তারা যে আন্দোলনকারীরা যে বক্তব্যটা রাখছেন তাদের বক্তব্যটাও আমার মনে হয় যে সরকারের কাছে এবং জাতির কাছে ক্লিয়ার করতে হবে, তাহলে এখানে বোঝা যাবে যে কে সঠিক আর কে বেঠিক। তবুও আমি বলবো যে আন্দোলন যারা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের দাবি হয়তো যৌক্তিক, কিংবা যৌক্তিক কিছু অযৌক্তিক, কিন্তু কোনো আন্দোলনেই জরুরি সেবা বন্ধ রাখা যায় না। সুতরাং আপনারা মনে রাখবেন যে দেশ সবার, সুতরাং এই দেশের যদি ক্ষতি হয় সেটা আপনাদের ক্ষতি হবে, নিজেরও ক্ষতি হবে, সুতরাং আন্দোলনের কর্মসূচিগুলি সেইভাবে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সংশয়ের কথা বলছিলেন, প্রথম আলো শিরোনাম হয়েছে নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। একটা আলোচনা হলো সংশয় কেন শুরু হলো, সেটা তো একটা প্রশ্ন, কিন্তু এখানে গতকাল ইসলামী আন্দোলনের একটা মহাসমাবেশ হলো সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেখানে সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হলে গণভোট, সেই কথা বলা হয়েছে, এবং সেখানে প্রধান রাজনৈতিক দল হিসাবে তারা ইসলামিক শক্তিগুলোই দাঁড়াবে সেই কথা বলেছেন, এবং সেখানে এনসিপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বিএনপি বাদে।
তাহলে কি অবস্থাটা কি দাঁড়ালো? এই যে নির্বাচন নিয়ে নতুন করে সংশয় বিএনপি, তাই কি অবস্থাটা দাঁড়ালো? এই যে ডেমোক্রেসিক যে স্ট্রাকচার, এটা হইল জনগণের শাসন, এবং জনগণ মানে সকল জনগণ, নট অনলি সংখ্যাগরিষ্ঠ। আপনি আমেরিকা বা ইউরোপ বা আমাদের প্রতিবেশী ভারতের দিকে যদি তাকান, সেখানে দেখবেন যে এমন একটা জটিল স্ট্রাকচার করা আছে যেখানে প্রত্যেকটা মানুষের কথাবার্তা এখানে গণতন্ত্রের মাধ্যমে প্রতিফলিত হবে। এবং এটা যদি না করা হয়, এটা চেকস অ্যান্ড ব্যালেন্স আছে। যেমন আমি আমেরিকার সিস্টেমটা যদি বলি, যে সেখানে আপনার সিনেট আছে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তারপরে এখানে নানা রকম ইলেকটোরাল কলেজ আছে, এটা সেটা আছে। এগুলি জটিলভাবে করা হয়েছে একটাই কারণে, যাতে সকল জনগণের মতামতটা সেখানে প্রতিফলিত হয়। ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে যে ডেমোক্রেটিক সিস্টেমটা আমাদের একদম আমাদের কন্ডিশনের সাথে মিলে, তো ওরা এখানে একটা ডেমোক্রেটিক ডাইরেক্ট সিস্টেম আছে, মানে দ্বিকক্ষ আছে, ঠিক আছে। এখন দুই কক্ষই যদি কোনো একটা আইন পাস করে, সেই আইন যদি আবার প্রেসিডেন্ট সই করে, সেটা গৃহীত হয়, এবং প্রেসিডেন্ট সই করার পরে যদি কনস্টিটিউশনের মৌলিক প্রিন্সিপালের সাথে দ্বিমত হয়, তাহলে আদালত সেটা বাতিল করে দিতে পারে। সুতরাং দেয়ার ইজ এ লটস অফ চেকস অ্যান্ড ব্যালেন্স। আমাদের সিস্টেমটা ভেরি সিম্পল, জনগণ ভোট দিবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট, সেটার মাধ্যমে প্রতিফলিত হবে। এই সিস্টেমটার মধ্যে কোনো পার্টি বলছে যে সংখ্যানুপাতিক হার নিয়ে আসতে হবে, কোনো পার্টি বলছে যে যারা স্থানীয় সরকারটা, সেটা আগে ইলেকশন করতে হবে। এগুলি মত ভিন্নতা আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে একটা স্ট্রাকচার পরিবর্তনের কয়েকটা পথ আছে। একটা হলো যে এটা পার্লামেন্টের মাধ্যমে সংশোধনী আনার মাধ্যমে এটা করা যেতে পারে, সংখ্যাগরিষ্ঠ সংশোধনীর মাধ্যমে, যে আমরা এটা এই পরিবর্তন চাই। আরেকটা হতে পারে যে একেবারে ব্যাপক ভিত্তিক রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার মাধ্যমে, যে সকল পক্ষ, রাজনৈতিক এবং সাধারণ মানুষ ইভেন, যে তারাও মনে করেন যে এই সিস্টেমটা ত্রুটিপূর্ণ, তাইলে সেটা হইতে পারে। কিন্তু এই ধরনের ম্যাসিভ চেঞ্জে তো এটা এখন যাওয়ার খুব কঠিন, যেখানে দ্রুততম সময়ে ডেমোক্রেসিতে টার্ন নেওয়া আমাদের একটা প্রধান দায়িত্ব হয়েছে। এবং রিসেন্ট যে বৈঠকটা হলো লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার, সেই বৈঠকে যে কথাটা ক্লিয়ার বলা হলো যে ফেব্রুয়ারি নাগাদ একটা নির্বাচন হবে বাংলাদেশে, মানে রোজার আগেই হবে, তো ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হবে। এখন এই সমস্ত দাবি দাবা আসতেছে, ঠিক আছে, কিন্তু সরকার কি সেই জায়গায় আছে কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে কিনা, সেই জিনিসটা কিন্তু ওই স্টেটমেন্টের পরে আর কিছুই বলা হয়নি। যেটা কনফিউশনটা দেখা গেছে যে রিসেন্টলি চিফ ইলেকশন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠক করার পরে উভয় মানে একটা বিবৃতি দিল সৌজন্য সাক্ষাৎ। তো সৌজন্য সাক্ষাতে কি আলোচনা হলো, ওই ব্যাপারে কি নির্দেশনা দিলেন, সেই বিষয়গুলি যদি ক্লিয়ার না করা হয়, তখন এই ধরনের কনফিউশন, সংশয়, সন্দেহ জাগতে থাকে। তবে যেটা ভালো দিক, যে এখানে তারেক রহমান সাহেব ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এখনো তাদের মধ্যে সৌজন্যতা বোধ বহাল আছে। এবং যেহেতু আগে স্টেটমেন্টের কন্ট্রাডিক্টরি কোনো স্টেটমেন্ট আসে নাই, আপাতত আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং এছাড়া আর কোনো বিকল্প এখনো কেউ কিছু ভাবছে না। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা মাসুদ করিম আলোচনাটা এই জন্য করতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগান্তকারী একটা পরিবর্তন ঘটালো এই দেশে, এবং বেশ কয়েকজন নেতার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং অনেক দিন মানুষ মনে করবে। তার মধ্যে উমামা ফাতেমা একজন, অবশ্যই। তা তিনি হঠাৎ করে এই যে পদত্যাগ করলেন এবং বললেন অভ্যুত্থানকে বাজার দরে বিক্রি করা হয়েছে, মানব জমিনের শিরোনাম। উনি এটা দ্বিতীয় দফা যখন এনসিপি গঠন করা হয়, তখনও উনি এটাতে যোগ দেন নাই। পরবর্তীতে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও উনি পদত্যাগ করেছেন। দেখা যাচ্ছে যে এই অভ্যুত্থানটার যে একটা উদ্দেশ্য ছিল, যে স্পিরিটটা ছিল, স্পিরিটের সাথে উনি একমত হন নাই। এবং এই বিষয়গুলি ইদানিং বিভিন্ন পত্রপত্রিকায় আসতেছে, কর্মকাণ্ডের থেকে বিতর্কিত কিছু কর্মকাণ্ড, কিছু নেতৃবৃন্দের এগুলি আসতেছে, সেই জিনিসগুলির সাথে উনি দ্বিমত পোষণ করেছেন। এটাই তো স্পষ্টত বোঝা যাচ্ছে। কিন্তু কারণ এই আন্দোলনটার মধ্যে একটা ব্যাপক ভিত্তিক জনমানুষের সম্পৃক্ততা ছিল। সম্পৃক্ততা থাকার মানেই হলো যে এটার মধ্যে একটা স্বপ্ন ছিল, এটার মধ্যে একটা আদর্শ ছিল, যে একটা বৈষম্যহীন সমাজ, একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সেই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে ব্যক্তিগত, গোষ্ঠীগত কেউ জড়িত আছে। সেই জিনিসগুলির সাথেই তিনি দ্বিমত পোষণ করেছেন। এবং লার্জলি বলা যায় যে ওনাদের নেতৃত্বের মধ্যে এক ধরনের
কোন দল বা নেতৃত্বের মধ্যে এক ধরনের আছে। তো মামা ফাতেমা যখন এই প্রসঙ্গটা উত্থাপন করছে, এখন যারা এই আন্দোলন মানে বৈষম্য বিরোধী দায়িত্বে আছেন, নেতৃত্বে আছেন, তাদের উচিত যে এই বিষয়গুলি খতিয়ে দেখা। কারণ এটা তো ওনাদের নিজেদের আন্দোলন না, এটা একটা গণমানুষের আন্দোলন, সেই আন্দোলন তো জলাঞ্জলি দেওয়া যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম খুবই গুরুত্বপূর্ণ। বিরোধ, সংকট, সমাধান সবকিছু আলোচনার মাধ্যমে হতে হবে, তবে ফ্রেশ সবকিছু মিলিয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে আমরা কি করতে চাই, কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।